রোজায় ধরিছে আমার না, এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে বিডিআর বিদ্রোহের জন্য নতুন করে তদন্ত কমিশন হবে। আচ্ছা, আবার গতকাল কইছে না না হবে না নতুন কমিশন, সে নাকি আগের রিপোর্ট পড়ে দেখে নাই, কইছে আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আপনি বলেছেন যে আপনারা নতুন করে একটা তদন্ত কমিশন না, এটা একটু আগে কি বললাম যে আমি এটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। এখন তা সংশোধন করিচ্ছে। তখন কিন্তু কইছিল তাদের ইস্তেহারে আছে পুনঃ তদন্ত করার কথা, কয়দিনে আউলাই গেছে। এর আগে কইছিল মব সৃষ্টি করে দাবি আদায় করা বন্ধ, সব বন্ধ হবে, মব কালচার শেষ, ফুল স্টপ। কোথাও যদি এমন ঘটনা করে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু আজকেই মব কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তারে দেওয়া হইল। দেখেন শিলং সালাউদ্দিন কিছু কইছে এটা নিয়ে, কয় নাই। কঠোর রিয়াকশন হয়েছে, হয় নাই। তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লোকটা বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেন, তারা অপমান করে বের করে দেওয়া হইলো, বিএনপির লোকেরা করেছে। 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করে গেল যে লোকটা রিজার্ভ দেশের, কি অপমানটাই না করলো বিএনপি। তবে এটা মব কিনা বলা মুশকিল। ফুন্দের আলো এটারে মব কইছে, আবার একই গ্রুপের দিল্লি স্টার এটারে বিক্ষোভ বলছে। বিক্ষোভ, ওরে বাবা! মানে কোনটারে সে মব বলে, কোনটারে বিক্ষোভ বলে, এটা দিয়ে বুঝবেন যে কিভাবে সে ভাষা নির্মাণ করে, সত্য নির্মাণ করে কিভাবে। শয়তানিটা তার কোথায়? মানে ট্রান্সক্রম গ্রুপ আধা মমিন হয়েছে। আধা মমিনের গল্প জানেন? জানেন না? ও মৌলানা ভাসানী তো বামপন্থীদের সাথে রাজনীতি করতো, জানেন তো? সেই জন্য ওনারে রেড মৌলানা কওয়া হইতো। উনি বাংলাদেশের আলেম ওলামাদের কাছেও কিন্তু প্রিয় ছিলেন। তো আলেম ওলামাদের একটা অভিমান ছিল মৌলানা ভাসানীর ব্যাপারে, যে মৌলানা আমাদের সাথে রাজনীতি না করে বামপন্থী নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন। তো এইটা কিছু হইলো, তো একদিন একদল আলেম ওলামা মৌলানা ভাসানীরা ধরছে, কইতেছে হুজুর কে আপনি কেন এই নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন? তো মৌলানা ভাসানী হাইসা কয় সমস্যা কি? আলেম ওলামারা কয় কেন ওরা বলে আল্লাহ খোদা নাই, আপনি ওদের সাথে কেমনে থাকেন বলেন তো হুজুর, এটা সমস্যা না? তো মৌলানা ভাসানী কয় আরে দূর, ওরা আধা মুমিন হয়ে গেছে। ওই আধা মুমিন হয়ে গেছে মানে? আরে ও তো আধা কলেমা পড়ে ফেলিছে। তো সবাই বলে কেমনে ওরা আধা কলেমা পড়লো? তো মৌলানা ভাসানী কয় কলেমা লাইলাহা আছে না, লাইলাহা মানে কি কোনো উপাস্য নাই, তাই না? তো ওরা কলেমার এইটুকু বলে, এটা তো 8 আনা, তাই না? তা আমি সাথে আছি, বাকিটাও কয় নেবো ওদের, ওরা 16 আনা মুমিন হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকম আধা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। দিল্লি স্টারকেও এটা মব বলতে হবে, কারণ বাংলাদেশের জার্নালিস্টিক ভোকাবুলারিতে এই মব শব্দটা দিল্লি স্টার আমদানি করেছে ইন্ডিয়া থেকে 111-এর টাইমে। এটা আমাদের মনে আছে, এটা রেফারেন্সও আছে। বামপন্থী আর বিএনপি করলে এটা বিক্ষোভ হয়ে যায় না, আর আমরা কিছু করলে এটা মব হয়। শয়তানি শয়তানি, জাউরার জাউরামি। এইটারে আমার দেশ নয়া দিগন্ত বা সংগ্রাম মব বলছে কি? আমার চোখে পড়ে নাই। তাহলে আমাদের পক্ষ বলে মনে করি যে এগুলো সংবাদ মাধ্যমকে তারা কি করতেছে? আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ফাটাই দিতে পারবো, কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তো ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি করে না। মানে আপনি গুগল সার্চ দিলে আমার কথা তো পাইবেন না, পাইবেন? চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন, আমার কথা পাবেন? পাবেন না। আপনি পাবেন এই মিডিয়ার কথা। তাই সোশ্যাল মিডিয়ার রিচ হয় অনেক, অনেক মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, অনেক মানুষ দেখে, কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি যেটা, সেটা তো তৈরি করতে পারে না। আমরা যে সমস্ত মিডিয়াকে আমাদের সমমনা বলে মনে করি, তারা যদি আমাদের কথাবার্তা, আমাদের ন্যারেটিভকে আগায় নিয়ে না যায় তাদের প্রিন্ট মিডিয়াতে, তারা যদি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে না পারে, তাইলে আওয়ামী বাকশালী এলিট ইন্ডিয়ান ন্যারেটিভ কেমনে ভাঙবেন? যাই হোক, মূল আলাপে চলে আসি। এই মনসুর সাহেবকে সরায় কারে বসানো হইল? এই যে সংসদ নির্বাচন হইল না, এটা পরিচালনার লক্ষ্যে 41 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল বিএনপি। ওই কমিটির সদস্য ছিল হেরা সোয়েটার্সের এমডি গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমান। দেখেন হাসিনার আমলে মোস্তাকুর রহমান গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টসের সামনে, সোয়েটারের সামনে কি মিলাদ মাহফিল, দোয়া মাহফিল করিচ্ছে দেখেছেন? মুজিবরে নিয়া, সর্দার বডিগার্ডরে নিয়া, দেখেছেন? বিএনপির লোক নির্বাচনের আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী গর্ব করে বলছিল
বিরোধীদের অর্থমন্ত্রী হওয়ার মতো ফিগার নাই। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। আসলে মূল ঝামেলা ছিল বিরোধীদের না, ওদেরই বিভিন্ন সেক্টরে যোগ্য লোক নাই। এই জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন গার্মেন্ট ব্যবসায়ীকে এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানায় দেওয়া হইল। মাত্র 2 মাস আগে গত ডিসেম্বরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিশেষ নীতিমালায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের মেয়াদে তার মালিকানাধীন গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের 89 কোটি টাকা বকেয়া ঋণ পুনঃস্তবশীল করছে। মানে এটা খেলাপি ঋণ ছিল। লুটপাটের সব কারিগরের সাথে বাংলার লুথার কিং এর সিস্টেম হয়ে গেছে। তারাই মব তৈরি করে আগের গভর্নরকে, মনসুর সাহেবকে ব্যাংক থেকে বের করে দিছে। ব্যাংকিং খাতকে যেই লোকটা গত 1.5 বছরে আবার ঠিকঠাক করছিল, তাকে না সরাইতে পারলে চলতেছিল না বাংলার লুথার কিং এর। উনারা সরাইলে একজন ঋণ খোলাপি একটা ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানাইলো লুথার কিং। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রধান গভর্নর কেবল একজন ব্যাংকার না, তিনি মূলত রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্বের রক্ষক। এটা একটা বিশাল পজিশন। আর্থিক সার্বভৌমত্ব আসলে কি? 1 নাম্বার হইতেছে নিজের মুদ্রার উপরে, নিজের টাকা পয়সার উপরে নিয়ন্ত্রণ। দেশ ঠিক করবে কত টাকা ছাপাবে, সুদের হার কত হবে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি অন্য দেশ বা সংস্থার চাপে এই সমস্ত ঠিক করতে হয়, তাহলে আর্থিক সার্বভৌমত্ব কমে যায়। IMF বললো, বিশ্বব্যাংক বললো এটা করো ওইটা করো, ওই চাপটা যদি সহ্য করতে না পারে গভর্নর, তাইলে IMF বিশ্বব্যাংকই দেশ চালাবে, আমরা না। 2 নাম্বার বৈদেশিক ঋণের উপরে স্বাধীনতা। যদি কোনো দেশ এত বেশি বিদেশি ঋণে ডুবে যায় যে ঋণদাতারা বলে এই বাজেট কাটো, ওই বাজেট কাটো, ভর্তুকি বন্ধ করো, এই কর বাড়াও, তাইলে বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আর নিজেদের থাকে না, ওরা নিয়ে নেয়। তাই তো করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তো তাই করে, বলে এইখানে ভর্তুকি দেওয়া যাবে না, এইখানে কাটো, এইখানে দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, এইটা করো সেইটা করো। আমাদের অর্থনীতি আমরা চালাই না, ওরা চালায়। 3 নাম্বার ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা। দেশের ব্যাংক যদি বিদেশি শক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে অর্থনীতি ঝুঁকিতে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আপনার নিজের বাড়ি আছে, কিন্তু মাসের শেষে আপনি কি খাবেন, কি কিনবেন, সব সিদ্ধান্ত নেয় যদি আপনাকে যে ঋণ দিছে সে, তাহলে বাড়ি আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তো আপনার না। রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। আর্থিক সার্বভৌমত্বের মানে হইতেছে নিজের টাকার মূল্য, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মানে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক এক ধরনের ব্যাংক না। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে তফাৎ কি? সাধারণ ব্যাংক আমরা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, আমরা যাইতে পারি ওইখানে, টাকা জমা রাখি, ঋণ নিই, বাড়ি বানানোর লোন নিই বা ব্যবসার লোন দিই, এরা ক্রেডিট কার্ড দেয়, চেক দেয়, লাভ করার জন্য ব্যবসা করে, জনগণকে সেবা দেয়। উদ্দেশ্য কি? লাভ করা। কাজ করে সাধারণ মানুষের সাথে আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। সাধারণ মানুষ তাদের টাকা জমা রাখে, এই টাকা নিয়ে এসে আরেকজনকে ঋণ দেয়, আমাদেরকেও ঋণ দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ঋণ দেয়, আর এই টাকা ঋণ দিয়ে সে লাভ করে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা সাধারণ ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংকটা কি? এটা হলো দেশের সব ব্যাংকের মা বাপ, এরা দেশের টাকা ছাপে। আপনি টাকা খুলে দেখেন, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে। এরা টাকা ছাপায়, সুদের হার ঠিক করে ব্যাংক কত সুদ দেবে, সব ব্যাংক ঠিকভাবে চলতেছে কি না সেটা তদারকি করে, দেশের ডলারের রিজার্ভটা সামলায়। আপনি বাংলাদেশ ব্যাংকে যাইতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সেবা দেয় না, এ পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা করে না। ব্যাংকের লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা ঠিক রাখা। সে কাজ করে সরকার, অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 3 ধরনের এন্টিটির সাথে কাজ করে। সাধারণ ব্যাংক আপনার টাকার দেখভাল করে, কেন্দ্রীয় ব্যাংক দেশের টাকা এবং অর্থনীতির দেখভাল করে। তা আমরা তাইলে এই লোক হয়েছে তো কি হয়েছে, একজন গেছে আর একজন আসছে, কি সমস্যা? এখানেই সমস্যা, সেটা হচ্ছে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হইতে কি কি যোগ্যতা থাকা উচিত, এটা আমাদের জানা থাকা দরকার। 1 নাম্বার টাকার ভাষা বুঝতে পারতে হবে, তিনি যেন ভালোভাবে বোঝেন টাকা কত ছাপলে বাজারে আগুন লাগে, মুদ্রাস্ফীতি হয়, সুদের হার বাড়ানো কমানোর প্রভাব কি, ডলার রিজার্ভ কিভাবে সামলাইতে হয়, ব্যাংক কিভাবে চলে সেটা জানতে হবে, কোন ব্যাংক ঝুঁকিতে আছে, ঝুঁকিতে পড়তে পারে, খেলাপি ঋণ মানে যে ঋণ নিয়ে যে টাকা মেরে দেয়, পাচার করে দেয়, এটা কেন বাড়ে এটা ধরতে পারবে, প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারবে। সে নিজেই তো খেলাপি ঋণ গ্রহীতা, সে কিসের সিদ্ধান্ত নেবে? সততা থাকতে হবে, সরকারের চাপে অযথা টাকা ছাপাবে না, দুর্নীতিগ্রস্ত ব্যাংকে বাঁচাইতে নিয়ম ভাঙবে না, এবং এই কাজ করছে এখনই, দায়িত্ব নিয়ে করছে, এটা পরে আমরা আসতেছি। ঠান্ডা মাথা থাকতে হবে, সংকট আসলে ভয় না পেয়ে মানুষকে আস্থা দিতে হবে। সব মিলায় সেন্ট্রাল ব্যাংকের প্রধান এমন মানুষের হওয়া উচিত যিনি ফাইন্যান্স বোঝেন, চাপ সামলাইতে পারেন, আর দেশের টাকার মূল্য রক্ষা করতে সাহসী ভূমিকা রাখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি থাকা উচিত?
অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং এ উচ্চশিক্ষা, কমপক্ষে মাস্টার্স, পিএইচডি হলে সবচেয়ে ভালো। ম্যাক্রো ইকোনমিক্স, মুদ্রানীতি, আর্থিক বাজার এই সম্পর্কে গভীর জ্ঞান বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এখন আবার আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা ম্যাক্রো ইকোনমিক্স আবার কি? এটা আমি কলে আগে আমার ভিডিওতে করছিলাম, তাও আজকে একটু বুঝাই দিই। দুইটা জিনিস, ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স হলো পুরা দেশের অর্থনীতির বড় ছবিটা দেখা। এটা একজন মানুষের আয় ব্যয়ের হিসাব না, এটা পুরা দেশের আয় ব্যয়, জিনিসপত্রের দাম, চাকরি, টাকা, ঋণ সব একসাথে বোঝা। সহজ একটা উদাহরণ দিই, ধরেন একটা পরিবারের একটা সমস্যা হইলো, একজনের আয় কমলো, এটা মাইক্রো ইস্যু, মাইক্রো। কিন্তু পুরা গ্রামে যদি সবার আয় কমে যায় সেটা ম্যাক্রো ইস্যু। ম্যাক্রো ইকোনমিক্স কি দেখে? মুদ্রাস্ফীতি দেখে, সব জিনিসের দাম বাড়ছে কেন এটা দেখে, বেকারত্ব দেখে, কেন সবাই বেকার হচ্ছে, চাকরি পাচ্ছে না কেন, জিডিপি দেখে, দেশ বছরে কত উৎপাদন করছে সেটা দেখে, সুদের হার দেখে। এটা ম্যাক্রো ইকোনমিক্স। সুদের হারের উপর নির্ভর করে ঋণ নেওয়াটা সহজ না কঠিন। ডলার রিজার্ভ দেখে, দেশের হাতে কত বৈদেশিক মুদ্রা আছে। মাইক্রো ইকোনমিক্স দেখে ব্যক্তি বা একটা কোম্পানির অর্থনীতি। ম্যাক্রো ইকোনমিক্স দেখে পুরা দেশের অর্থনীতি। আপনার পকেটের টাকা নিয়ে হিসাব হচ্ছে মাইক্রো, দেশের টাকার ভবিষ্যৎ নিয়ে হিসাব ম্যাক্রো। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে কত টাকা ছাপাবো, সুদ কত রাখবো, জিনিসপত্রের দাম কিভাবে কমাবো, ডলার কিভাবে বাঁচাবো, এই বড় সিদ্ধান্তগুলোর বিজ্ঞান হইতেছে ম্যাক্রো ইকোনমিক্স। বুঝিসাও? বড় ব্যাংকে যদি কাজ করে আসে, আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ অভিজ্ঞতা থাকে যদি, তাহলে খুব ভালো হয়। সেন্ট্রাল ব্যাংক বা আন্তর্জাতিক সংস্থা যেমন IMF, বিশ্ব ব্যাংক এই সমস্ত জায়গায় কাজ করে আসছে, আর্থিক নিয়ন্ত্রক সংস্থা কাজ করে আসছে, তাইলে ভালো হয়। ব্যাংকিং খাতের তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনা বোঝার ব্যক্তিগত গুণাবলী আছে, এটা হইলে ভালো হয়। সততা এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে, রাজনৈতিক চাপ সামলানোর ক্ষমতা, সংকটের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সংক্ষেপে বললে ভালো পড়াশোনা থাকতে হবে, বাস্তব আর্থিক অভিজ্ঞতা থাকতে হবে, সততা এবং সাহস থাকতে হবে। এই চারটা জিনিস না থাকলে একজন মানুষ সেন্ট্রাল ব্যাংকের প্রধান হওয়ার উপযুক্ত না। বিএনপি কইতেছে সব দেশে সরকার বদল হইলে নিজের লোক বসায়, কথা সত্য, কিন্তু আপনারে দুইটা জিনিসের জবাব দিতে হবে। কেমন করে, কোন পদ্ধতিতে আপনি বদলাইতেছেন, আর 2 নাম্বার বদলায় কারে দিতেছেন। আপনি মনসুর সাহেবকে তো মপ করে বদলাইলেন, আর যারে বসাইলেন সে কি কোনোভাবে মনসুর সাহেবের মতো যোগ্য? চিফ প্রসিকিউটর তাজুলকে আপনি সরাইলেন, একই ঘটনা। নতুন যে চিফ প্রসিকিউটর দিচ্ছেন সে কি তাজুলের চাইতে যোগ্য? যোগ্য না। দেখেন সে কেমনে কথা বলে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ তো দূরের কথা, 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। দেখেছেন? এবার আসেন তারেক রহমানের গভর্নরে দেখি, এই গভর্নর যারা বানাইছে তার যোগ্যতা কি। সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টসও না, 500 কর্মীও নাই এবং ভালোভাবে চালাইতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ, সেই জন্যই 89 কোটি টাকা খেলাপি ঋণ। অনেকে কয় ব্যবসা করতে দেয় নাই, হাসায়েন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আউল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই, নাম কইলাম না, খালি তারে ব্যবসা করতে দেয় নাই না। আর ব্যাকগ্রাউন্ড কি তার? পড়াশোনা কি? অ্যাকাউন্টিং। তাও বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, ফিনান্স ব্যাকগ্রাউন্ড হয়তো বুঝতাম। ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি, এটা একটু বুঝাই বলি।
যারা জানেন তারা তো জানেনই, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বোঝানোর জন্য। অ্যাকাউন্টিং হইতেছে কোত্থেকে টাকা আসলো কোথায় গেল এই হিসাব রাখা, আয় ব্যয়ের খাতা, ব্যালেন্স শিট রাখা, লাভ ক্ষতির হিসাব করা, ট্যাক্সের হিসাব করা। এটা মূলত আপনি যে টাকা খরচ করছেন অতীতের হিসাব এটা দেখে। গত বছর কোম্পানির কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, কত বকেয়া আছে, কত ঋণ আছে। আর ফিনান্স কি? ফিনান্স হইল ভবিষ্যতের টাকা কিভাবে বাড়ানো হবে বা ব্যবহার করা হবে তার পরিকল্পনা। ফিনান্স ভবিষ্যতের জন্য, অ্যাকাউন্টিং অতীতের জন্য। আমরা বর্তমানে থাকি, আমাদের দুইটাই লাগে। আমার ফিনান্স লাগে, আমার অ্যাকাউন্টিং লাগে। অ্যাকাউন্টিং অতীতের টাকার হিসাব করে আর ফিনান্স ভবিষ্যতের টাকার হিসাব করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি, ঋণ নিব নাকি শেয়ার ছাড়বো, ঝুঁকি কেমন এই বিনিয়োগের, সুদের হার কত, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। এটা অঙ্ক কষে বের করতে হয়। দুই দিকে লিখে দেন এডিটর সাহেব। অ্যাকাউন্টিং হিসাব রাখা, ফিনান্স সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্টিং অতীতের হিসাব দেখে, ফিনান্স ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা দেখে। অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, ফিনান্স বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং বলে টাকা কি হইল, ফিনান্স ঠিক করে টাকা আসলে কি হবে। বুঝেছেন তো? বাংলাদেশ ব্যাংকের কাজে এই ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হইতো, তার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং এ। তো ওই যে ইকোনমিক্সের না, এটা একটু দেখাই। দেখেন কি কইছে, সে কইছে সুদের হার কমাবে, এটা নাকি তার অগ্রাধিকার। আমার ঘোড়া হাসবি না, আমি তো আমার ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। এ ভালসুন কয় কি, আমাদের মুদ্রাস্ফীতি হইতেছে 9%-এর মতো। জানেন তো মুদ্রাস্ফীতি কি জিনিস? মানে ধরেন আপনি গত বছর যে জিনিসটা 100 টাকায় কিনতেন সেই জিনিসটা এই বছর কিনতে আপনার 109 টাকা লাগে। এটাই মুদ্রাস্ফীতি, মানে টাকার মান কমে গেছে। মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর 10% করে বাড়তেছে প্রায়। এইখানে আপনি যদি 5% সুদ করেন, কমায় দেন, তাইলে কেউ আর ব্যাংকে টাকা রাখবে? মানে আপনি নিজে আজকে যে জিনিস 100 টাকায় কিনতেছিলেন সেটা সামনের বছর কিনবেন 110 টাকায়, আপনি জানেন। আর ব্যাংকে রাখলে কি হবে? আপনার 100 টাকা বাইরে 105 টাকা হবে এই সুদে। এটারে বলা হয় রিয়াল রিটার্ন, মানে আপনার টাকা কমে যাবে আরো। রিয়াল রিটার্ন মানে সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিতে হয়। ইনফ্লেশন যদি হয় 9% আর সুদ যদি হয় 6%, তাহলে রিয়াল রিটার্ন নেগেটিভ 3% আপনার। সুদ যদি 7% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -2%। সুদ যদি 8% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -1%। সুদ যদি 9% হয় তাহলে কোনো নেগেটিভ রিটার্ন নাই। সুদ যদি 10% হয় তাহলে পজিটিভ রিটার্ন আছে আপনার 1%, আপনার রিয়েল রিটার্ন। আপনি আসলে 1% সুদ পাচ্ছেন। অর্থাৎ সুদ 9%-এর নিচে হইলেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ব্যাংকে টাকা রাখবে না। আপনি খালি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, পরপর 4 জন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পারফরমেন্স দেখেন। রিজার্ভ বাড়াইছে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। মুদ্রাস্ফীতি কমাইছে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। এই ভালসুন তো ইকোনমিক্সের বেসিক জানে না। নিজের ছোট একটা সোয়েটার কোম্পানি ঠিক মতো চালাইতে পারেন আর তারা সারা বাংলাদেশের অর্থনীতির দায়িত্ব দিয়ে দিচ্ছেন। অর্থনীতি খারাপ হয়ে যাবে দেখেন, আমি কয়ে গেলাম। মিলাই নিন। বিএনপির লোকেরা পছন্দ করে না এই নিয়েও। অনেকে তো প্রকাশ্যেই বলতেছে আপনি জানেন তারা কারা, কিন্তু এখন তো নিরপেক্ষ সাজা লাভ নাই। এই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তো দিওয়ানা হয়েছিলেন, ক্ষমতায় আনবেন কিন্তু লুটপাটের দায়, অদক্ষতার দায় নেবেন না, এটা তো হয় না। আর একটা জিনিস আছে, কি সেটা? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা জিনিস আছে না? যেই লোক নিজে একটা ব্যবসায়ী, যে ব্যাংক থেকে লোন নেয়, এখনো তার খেলাপি ঋণ আছে, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছে যে ব্যাংকগুলোর কন্ট্রোলিং অথরিটি। হাসিনার এর চাইতে বেশি চক্ষু লজ্জা ছিল, এর তো চক্ষু লজ্জাটাও নাই। বেসিক নর্মস মানে না একটা বিজনেসের, একটা দেশের, একটা রীতির, একটা নিয়ম মানে না, রাষ্ট্রের কোন নিয়ম। একটা মজার জিনিস দেখবেন, আর ডাক নাম ছিল মইন। আমাদের ব্যাসে কিন্তু মানে আমরা যে ব্যাসে সেই ব্যাসে আর কি, আমার সমান বয়স আর কি, 80-র দশকে ফুলকুড়ি আসরের সাথে কাজ করতো। এটা বোধ হয় 87 সালে ঢাকার মুক্তাঙ্গনে ফুলকুড়ি আসরের ছড়াপাঠ অনুষ্ঠান হিসেবে মোস্তাকুর ছড়াপাঠ করিচ্ছে। ফুলকুড়ি জানেন তো, এটা শিবির, ছোট শিবির আর কি, মানে শিবিরদের শিশুদের সংগঠন আর কি, জামাতের শিশুদের সংগঠন সোজা কথা। শেষ পর্যন্ত ফুলকুড়ি থেকে আসা গুপ্ত জামাত শিবিরকে লাগলো বাংলাদেশ ব্যাংক সামলাইতে। হ্যাঁ আল্লাহ, আমরা দরবেশ বানায় দাও। আচ্ছা, উনি আইসা কি করলেন? আইসাই বিএনপির মন্ত্রী আব্দুল আল মিন্টুর ব্যাংকে 1000 কোটি টাকা দিচ্ছে তারল্য সংকট কাটানোর জন্য। মানে মাল পাতলা হয়ে গেছিল, ঘন হবি ঘন। হ্যাঁ, তারল্য মানে বুঝেন তো, মানে ব্যাংকের টাকা ঢুকে খেয়ে ফেলছিল আব্দুল আল মিন্টু, দেউলিয়া হয়ে যাওয়ার কথা। বাংলা লুথার কিন আমার আপনার টাকা দিল ওই ব্যাংকে, দুর্বল ব্যাংকে, যে ব্যাংক একটা অদক্ষ ব্যাংক,
বন থেকে হেগে আসা মিন্টু তো চেয়ারম্যান, আর ডিরেক্টর হয়েছে বিএনপির আরেক মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, ওই গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। মানে ভাগভুগ করে নিয়ে খাইতেছে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এইভাবে লুটপাট করার জন্য এরা ক্ষমতাতে এসেছে। টাকা ছাপবে আর বাতিল ব্যাংকগুলো আবার বাঁচাবে আপনার আমার টাকায়। ক্যাপিটালিজম, পুঁজিবাদের একটা তো ব্যবস্থা আছে। যে কোম্পানি চলতে পারে না, যে ব্যাংকরাপ, তাদের অ্যাসেট ব্যাংকরাপসি আইন অনুযায়ী নিলামে বিক্রি করে তাদের পাওনাদারদের টাকা পরিশোধ করা হয়। সারা দুনিয়াতে এটা নিয়ম। কোম্পানি ডিজলভ করে দেওয়া যায়। ক্যাপিটালিজম হইতেছে প্রফিট অ্যান্ড লসের সিস্টেম। এখানে লস প্রফিটের মতোই সমান গুরুত্ব। কোন কোম্পানি লস করলে এটা অর্থনীতিকে বলে যে ওই ব্যবসার, ওই মালিকের কোনো কার্যকারিতা নাই, ওটা বাতিল মাল, তাদেরকে ডিজলভ করে ফেলা উচিত। যে প্রতিষ্ঠান পারফর্ম করে না, ক্যাপিটালিজমে সেই প্রতিষ্ঠানের বাইসে থাকার কোনো অধিকার নাই। আমেরিকার অর্থনীতিতে হাজার হাজার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়, আবার হাজার হাজার নতুন কোম্পানি তৈরি হয়। এভাবে অর্থনীতি আগায়। অর্থনীতিবিদ ইয়াজেফ সুম্পেস্তার, অনেকে বলে জোসেফ সুম্পেস্তার, আমেরিকান অস্ট্রিয়ান পরে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ, পরে আমেরিকা চলে গেছে, হার্ভার্ডে পড়াইতো। তার ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন একটা থিওরি আছে। সেটা বলে যে এইভাবে ভালসুন বাজে কোম্পানিগুলো ডিজলভ করে মাইরা ফেলাইতে না পারলে বা অর্থনীতিতে কোনো ক্রিয়েটিভিটি আসে না। অর্থনীতির ক্রিয়েটিভিটির জন্য, অর্থনীতিকে বাইসে থাকার জন্য এই খারাপ ব্যাংক, খারাপ প্রতিষ্ঠান, এগুলো ধ্বংস হয়ে করে দেওয়া উচিত। সেই জন্য বলছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন, সৃজনশীল ধ্বংস। আমি বলে দিতেছি কি হবে। এই গভর্নর খালি টাকা চাপাবে আর রুগ্ন শিল্পগুলোকে দিবে, আর ওরা টাকাগুলো পাচার করে দিবে। ইন্টারেস্ট রেট কমাবে, মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নেবে, সেটা সামলাইতে আরো টাকা চাপাবে। মুদ্রাস্ফীতি আকাশে উঠবে। টের পাবেন কিভাবে? শুধু সোনার দামটা দেখবেন, ধাই ধাই করে বাড়তেছে সোনার দাম, আর আপনার ব্যাংকে রাখা টাকা তেজপাতা হয়ে যাবে। যে জিনিস আজকে 100 টাকায় কিনতেন সেটা 150 টাকায় কেনা শুরু করবেন কয়েকদিনের মধ্যেই। দেখেন বাংলার লুথার কিং এর সরকার ইকোনমিক কোলাপস করে ধপাস করে পড়বে। হাসিনার বিরুদ্ধে রাজপথে মানুষ নামছিল কোটা সংস্কারের জন্য না, মানুষের জীবনযাপন অসম্ভব হয়ে গেছিল, এমন ভাবে অর্থনীতি কোলাপস করছিল। আওয়ামী লীগ বিএনপির চাইতে দক্ষ ছিল ম্যানেজার হিসেবে। আমরা সবসময় এই ভুলটা করি, পাকিস্তানিদের হটাইতে যায় ইন্ডিয়ারে ডেকে এনেছি। মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন পাকিস্তান আমলের চাইতে ভালো ছিল নাকি মুজিবের শাসন। আবার ফ্যাসিস্ট হাসিনারে তারায় আনলাম বিএনপিরে, কুত্তা তাড়াইতে যায় আমরা নেকড়েকে ডেকে আনি। এটা আমাদের দুর্ভাগ্য। তাও ভাগ্য ভালো, সুশীলেরা বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে বাঁচাইছে। এবার জয় বাংলা বলে বুড়িন্ডি হওয়ার পথে রাস্তা ধরেন বাঙ্গু সুশীলেরা। বুঝবেন কি জিনিসের মধ্যে পড়িছেন, কি গাড্ডায় পড়িছেন, এটা বুঝবেন। বোঝা শুরু করবেন এখন থেকে। এখনই তো আউকাও শুরু হয়ে গেছে, এখনো তো বুঝিছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেখে। এখন প্রশ্ন করতে পারেন আমাদের সপ্তাহে এক রক্তপাত কি বৃথা গেল? না, যায় না। 2024-এ যে বিপ্লব হয়েছিল সেটা শেষ ছিল না, সেটা ছিল বাংলাদেশের জন্য একটা বিপ্লবী কাল পর্বের সূচনা। পৃথিবীর তাবৎ বিপ্লবে একই জিনিস ঘটে, বারবার ঘটে। বাংলাদেশকেও অস্থির একটা সময় পার করতে হবে, আরো কিছুদিন। আবার সংকটে পড়বে বাংলাদেশ, মানুষ আবার অস্থির হয়ে পথে নামবে, আবার একটা লড়াই হবে। মনে রাখেন যতদিন বাংলাদেশে পুরনো ব্যবস্থা, পুরনো লুটপাট, পুরনো সংবিধান থাকবে, ততদিন বারে বারে রাজপথে নেমে আসবে সাহসের আবাবিলেরা। বিপ্লব এমন একটা শক্তি যা মরে না, বারে বারে ফিরে আসে। যতদিন না সে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে, ততদিন পর্যন্ত বিপ্লবের আগুন নেভে না। বিপ্লব শান্ত হয় না, বিপ্লবীরা শান্ত হয় না। বিপ্লব কখনো পরাজিত হয় না, ইতিহাসের চাকা পিছনের দিকে যায় না। বিপ্লব মানে শুধু রাস্তায় নামা না, বিপ্লব মানে প্রাতিষ্ঠানিক শুদ্ধি, বিপ্লব মানে অর্থনৈতিক নৈতিকতা, বিপ্লব মানে রাষ্ট্রকে দল থেকে আলাদা করা। মনে রাখবেন, বিপ্লবকে দমন করা যায় কিন্তু বাতিল করা যায় না। ইতিহাস ধৈর্য ধরে কিন্তু ইতিহাস ক্ষমা করে না। বিএনপিকেও ইতিহাস ক্ষমা করবে না, কারণ তারা প্রথমেই জুলাইয়ের সাথে গাদ্দারি করছে এবং বাংলাদেশের মানুষের সার্বভৌম আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই গণবিরোধী বিএনপির পতন অবশ্যম্ভাবী। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি